নমস্কার। শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতা, শ্রী শ্রী কালী মাতা, বাবা মহাদেব ও সকল দেব দেবীর চরণে প্রণাম জানিয়ে পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও যুগজননী সারদা মাতা রাতুল চরণ স্মরণ করে উপস্থিত সুধী যাত্রামণি দর্শকদের শুভেচ্ছা এবং ভালোবাসাকে বাঁধিয়ে ধরে শুরু করতে চলেছি আজকে সামাজিক যাত্রাপালা শিবর দিয়ে কিনলাম। রচনা মহাদেব হালদার, সম্পাদনা সব্যসাচী মৌলিক, নির্দেশনা ডক্টর পীযূষ মহান্ত, স্মারক কাজল রায় ও দীনবন্ধু ঘোষ, দল ম্যানেজার শেখ আসগর শেখ মনোয়ার আলী, সার্বিক ব্যবস্থাপনায় কদলপুর মা সারদা ক্লাব, বিশেষ সহযোগিতায় কদলপুর সবুজ সংঘ, পরিবেশনায় আব্দুল হালিম খান প্রতিষ্ঠিত শিয়াস মোড় যাত্রা সংস্থা। শুরু হচ্ছে এক অস্ত্র সজল সামাজিক যাত্রাপালা শিবর দিয়ে কিনলাম। পরিষ্কার হয়ে গেছে তোর যা, তোমার নিজের ভালো বুঝতে শিখেছি। তুমি চোখে আঙুল দিয়ে ফুল ধরে না দিলে আমার কোনো স্বার্থ ছিল না। সত্যি তো, সংসারের জন্য কেন কেন আমি এত কিছু করবো? সংসার আমাকে কি দেবে? দেবে শুকনো ভালোবাসা, আর সেই ভালোবাসার বিনিময়ে তোমাকে দেউলিয়া করতেই নামলে। আজ আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? একদিন আমি ঘুমিয়েছিলাম, তোমার জীবনকালের স্পর্শে আজ আমার ঘুম ভেঙে গেছে। আজ আমি নিজেকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি। সত্যি সত্যি তুমি আমার ভাগ্য লক্ষ্মী। ভাগ্য লক্ষ্মী না ছাড়। না না, এই কথা আমি অস্বীকার করতে পারবো না। তোমাকে ঘরে আনার পর থেকেই আমার অনেক উন্নতি হয়েছে। চাকরিতে প্রমোশন হয়েছে, একবারে ৫,০০০ টাকা বেতন পেয়ে, যা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তুমি এই কথা স্বীকার করো, কিন্তু তোমার মা বাবা মোটেই স্বীকার করে না। তাদের মতে তোমার বাবার সততা সত্যবাদিতার জন্য তুমি এতখানি বেড়ে উঠতে পেরেছো। ওসব মূর্খের কথা নেই। এসব ন্যায়, সততা, সত্যবাদিতা কোনো মূল্যই নেই। আজকের যুগে ওর সঙ্গে যারা পড়ে থাকে তারা ভীরু, দুর্বল, কাপুরুষ। তারা কোনোদিন জীবনে আলোর সন্ধান পায় না। ঠিক তাই, সময়ের ব্যবধানে সব কিছু পরিবর্তন হওয়া স্বাভাবিক। যা, এই শোনো না, তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়েছে। কেন বলো তো? কেন বলো তো? বাড়ি কাল রাতে তুমি আমাকে কি করতে পারবে? কিছু তো আমার মনে পড়ছে না। মনে করতে হবে না। ঠিক আছে, আমি তোমাকে মনে করে দিচ্ছি। তুমি আমাকে বলেছিলে বোধহয় আমাকে নিয়ে তুমি নাইট শো সিনেমা যাবে। কি বলেছিলে তো? ঠিক আছে, ঠিক আছে, তুমি তৈরি হয়ে থাকো আর নাইট শোয়ে তোমাকে সিনেমা দেখতে নিয়ে যাও। শোনো না, আবার তুমি ভুলে যাবে না তো? আরে না না না, কখনো না। এই আমি রূপালে কিট দিয়ে রাখলাম। আর আমি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ, বলো, নিশ্চয়ই বলবে। বলছি কি, এবার পুজোর ছুটিতে কোথায় আমাকে বেড়াতে নিয়ে যাবে বলেছিলে? আরে সেটা অনেক দেরি আছে। আরে না, সে নয়, তখন পরে ভাবা যাবে। না বোনা, এগুলি তোমাকে বলতে হবে। আর বলো না গো, তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? আচ্ছা আচ্ছা, এই দীঘা গেলে কেন ভাগ করো? তোমার কাছে তাও সঠিক, তাহলে কোথায় যাওয়া যাবে বলো তো? দার্জিলিং। দার্জিলিং? দেখা কিছু অনেক জিনিস আছে, বলো না গো, আমাকে সেখানে নিয়ে যাবে। কিন্তু সে তো অনেক টাকা খরচ। এটা তো আমি জানি, তার চেয়ে এক কাজ করে হয় না, কাশ্মীর। হ্যাঁ গো। আরে সে তো আরো অনেক খরচ। না বাবা, আমার জিজ্ঞাসা করবো। হ্যাঁ, এটা তো আমি জানি। আমি কিছু আবদার করলে অমনি তোমার টাকায় দান করে। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমাকে নিয়ে যেতে হবে না। আপনি ঘর। তুমি আমার প্রিয়, তোমার ইচ্ছে কি আমি অপূর্ণ করতে পারি? ঠিক আছে বাবা, আমরা কাশ্মীর যাবো, কাশ্মীর। সত্যি সত্যি সত্যি। তুমি না একটা দুষ্ট মধুময়।
কি বলবো জানো? আজ রাতে তোমার ঘরে আমি শুনে তোমাকে বলবো, আজ রাতে তুমি আর কাছে আজ রাতে তুমি আমি তো খারাপ কিছু বলিনি, যা সত্যি আমি তাই বললাম। আরে কে তোকে সত্যি কথা বলতে দিবি রে শুনে? রাগ করছো কেন দাদা? তুমি তো জানো বরাবরই আমি একটু খোলামেলা, মানে রেখে রেখে কোনো কথা বলতে পারি না। মুখে যাই আসে আমি তাই বলে ফেলি। শোন, তুই কিন্তু সাবধানে থাকিস, নইলে কিন্তু তোর ভবিষ্যতে অনেক কষ্ট আছে। তুমি যখন বলছো আমি নিজেকে এরপরে সংযত করবো, তুমি আমাদের গুরুজনদের আদেশ তো আমাকে মানতেই হবে। কথা কি জানো দাদা, ছেলেবেলা থেকে আমরা দুই ভাই একসঙ্গে মানুষ হয়েছি, তাই তোরা চার খুশি আমাকে বলে যাবি আর আমাকে নিঃশব্দে তা হজম করতে হবে, তাই না? ছোট হলে ছোটর মতোই থাকা উচিত। কথাটা তুমি মন্দ বলনি বৌদি, অবশ্য আমিও তাই চাই। দাদা, অন্যায় করলে তুমি আমাকে শাসন করবে, আমি তোমার ছোট ভাই, আমাকে শাসন করবার অধিকার তোমার আছে। একটা কথা বলছিলাম দাদা, গত মাসের মুদিখানা দোকানের বিলটা, ওসব কথা শোনার সময় আমার নেই। চলো তুমি রেডি আছো তো? আমি কিন্তু অফিস থেকে বেরিয়ে তোমাকে নিয়ে যাবো। 5টার মধ্যে কিন্তু আসা যায়। আচ্ছা বাবা, আচ্ছা 5টার মধ্যে আমি আসবো। বাই বাই। আজ কোথাও বেরোবে নাকি বৌদি? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? কৈফিয়ত? না না, তোমার কাছে কৈফিয়ত চাওয়া আমার সাজে না বৌদি। আমারই ভুল হয়েছে, অধিকারের সীমানা পেরিয়ে অনধিকারের সীমানায় প্রবেশ করে সত্যিই আমি ভুল করেছি। এই নাও বৌদি, তোমার জুতো আমি পালিশ করে এনেছি, দেখো একদম ঝকঝক করছে, তোমার মুখ পর্যন্ত দেখা যাবে। তাই নাকি? তাহলে তো ঘরের আয়নার আগুনও দরকার হবে না ঠাকুর। বৌদি, মানুষ যদি ঘরের আয়নায় মুখ দেখতে পেত তাহলে সত্যিই ঘরের আয়নার দরকার হতো না। তার মানে কি বলতে চাইছো তুমি? এই নাও বৌদি আমার কাপড়, রজব বাড়িতে দেয়া ছিল, দেখো সব ঠিকঠাক আছে কিনা। শুধু কিতাব তো হলেই চলবে না বৌদি, তোমার দুটো কাজ আমি একসাথে করে দিলাম। এই জন্য অধমকে অন্তত একটু বাহবা তো দাও। বাহবা তোমার লোক তো তোমার আছে ঠাকুর, বাহনা দেবে না। তোমার মিষ্টি মধুর কথা, তোমার মনের একেবারে জ্বালা মিটিয়ে দেবে। রানী বাবা, মনে হচ্ছে করে আকাশ থেকে বললে এমন ভাব দেখাচ্ছ, মনে হচ্ছে তাকে তুমি একদম চেনোই না। চিনি বৌদি, চিনি, তাকে আমি খুব ভালো করেই চিনি, আর সেই জন্যই তো ভেবে পাচ্ছি না
জীবন নাটকের কোন দৃশ্যে পড়বে জবনিকা? এই নাও বৌদি, ওইটা অবসর সময়ে পড়বে। কি বইটা? ভারত নারীর কথা। আমাদের সনাতন ভারতবর্ষে হিন্দু নারীদের মানে সতী সাবিত্রী বেহুলার গল্প আছে। না না, এই বইয়ের আমার কোনো প্রয়োজন নেই ঠাকুর, এই বইয়ের প্রয়োজন নেই। এই ঘটনার সব মজা আছে। তুমি এক কাজ করো, এই বইটা তুমি তোমার দুর্বার আলীকে দিও, যদি সেই যমরাজের হাত থেকে সত্যবানকে ফিরিয়ে আনতে পারে। হায়রে নারী, বিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসে প্রগতির পাখায় ভর দিয়ে তোমরা আজ উড়ে বেড়াচ্ছ। একবার কি ভেবে দেখেছো কতখানি নরকে তোমরা নেমে যাচ্ছ? সীতা সাবিত্রী আজ তোমাদের কাছে উপহাসের প্রতীক। হিন্দি সিনেমার নায়িকাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে খুব সহজেই স্বামী বদল করে অন্য পুরুষের হাত ধরতে তোমরা দ্বিধা বোধ করো না। ভাঙবে, তোমাদের এই ভুল একদিন নিশ্চয়ই ভাঙবে। আর সেদিন তোমরা ভুল ভেবে ভুলের পেছনে ছুটে বেড়ার মাসুল তোমাদের দিতেই হবে বৌদি, দিতেই হবে। আর সেদিন চোখের জলই হবে তোমাদের একমাত্র সম্বল। পারবো না, চোখের জলে আমি আপনাদের পা কিছুতে ধুয়ে দিতে পারবো না। সে কথা তো আমি তোমাকে বলিনি বৌমা। আজকাল তোমার মধ্যে যদি দেখছি একেবারে বদলে গেছে, কোন কথার তুমি সব উল্টো মানে করো। আমি কিন্তু বুঝি না, তাই না? কোন কথা কি মানে হয় তা বোঝার মতো জ্ঞান আমার যথেষ্ট। তুমি আমাকে ভুল বুঝছো বৌমা। আমি শুধু তোমাকে একটা কথা বলতে চাই, এই সংসারে আমাকে কাজপাতি মতো কাটতে হবে আর আপনাদের পদসেবা করতে হবে, তাই তো? না, তোমাকে এই সংসারে থাকতেও হবে না আর আমাদের পদসেবাও করতে হবে না। শুধু এই সংসারটাতে যাতে শান্তি বজায় থাকে তুমি শুধু সেইটুকুই দেখো। আমি সংসারে শান্তি নষ্ট করছি, যত বড় মুখ নাই তত বড় কথা। ছেলের উপায়ে কারি কারি গিলছে, আমার ছেলের পক্ষে শাসন করতে লজ্জা করে না। ঢের বেহায় দেখেছি, কিন্তু আপনার মতো নির্লজ্জ বেহায়া আমি বাপের জন্ম। চুপ করো, চুপ করো বৌমা, চুপ করো। তোমার এই পায়ের জোড়া জুতোগুলো খুলে তুমি আমার মুখে মারো, সেই কথাটা আমি সহ্য করতে পারবো। তবু তোমার ওই বাস্তবায়ন আমি যে সইতে পারবো না বৌমা, সইতে পারবো না। এখনো অনেক কিছু আপনাদের সহ্য করবো বৌমা, করবো। তোমার এই সমস্ত আঘাত আমি নীরবে সহ্য করবো। আঘাতে আঘাতে তুমি আমার এই মুখটা ক্ষত বিক্ষত করে দিলে, কাউকে কখনো কোনোদিন আমি জানতে দেবো না আমার বুকের মাঝে কতখানি আঘাত জমা হয়ে আছে। শুধু গুরুজন হয়ে আমি তোমার কাছে আশ্চর্য করে অনুরোধ করছি বৌমা, তুমি যেন তোমার শ্বশুর মশাইকে কোনো দুঃখ দিও না বৌমা, কোনো দুঃখ দিও না। তাহলে সেই মানুষটাকে আমি যার বাঁচিয়ে রাখতে পারবো না, কারণ সেই মানুষটা তার এই ছেলেকে একটু একটু করে বড় করেছে, মানুষের মতো মানুষ করে তুলেছে। তার সেই সত্যটাকে তুমি ভেঙে চুরমারে করে দিও না, চুরমারে করে দিও না। ওই মানুষটাকে বলো ভালোবাসার সাগর, ভালোবাসার সাগর। আপনি ভালোবাসার সাগরে সরকার চাপতে নেই, আপনি বাঁচিয়ে রাখবেন। বলছি এই কথা তোমার মুখে মানায় না মা, তুমি বুঝবে না বলবা। আজ তুমি কত বড় ভুল করলে তা তুমি নিজেও জানো না। আপনাকে আর উপদেশের ভুলি আওড়াতে হবে না, একজন সেখানে উপদেশে থাক থাকে না। শুনুন, আমার স্বামী রোজগারি যখন এই সংসার চলছে তখন আমার যা খুশি তাই করবো, তাই বলে আপনাদের উপদেশ মেনে চলতে আমি বাধ্য নই। অনেক কিছু কার্যিত করেছেন, এবার সরে দাঁড়ান, তা না হলে আপনার কপালে অশেষ দুর্গতি আছে। হায় হায় রে পোড়া অদৃষ্ট, জানি না পূর্ব জীবনে আমি কারে ভরাডুবি করেছিলাম, তাই তো এই জীবনে শুধু আমাকে দুঃখই পেতে হচ্ছে। ওগো দয়াল ঠাকুর, তোমার কাছে আমি কিছুই চাই না, শুধু একটাই অনুরোধ, আমার এই বৌমাকে তুমি সুমতি দাও, সুমতি দাও, সুমতি দাও। ডান্সো মমতা, ডান্সো, কাঁদো কাঁদো কাঁদো, আকাশ ফাটিয়ে চিৎকার করে কাঁদো।
তাতে যদি তোমার বুকের বোঝাটা একটু হালকা হয়। দেখো আমি কাঁদতে যাবো কোন দুঃখে? তুমি ওই আমার তো কিছু হয়নি গো। তুমি আমার কাছে গোপন করতে চাইছো মমতা, কিন্তু মমতা যা সত্য সেটাকে আর গোপন করে কি লাভ হবে বলতে পারো? অন্তরের আঘাতটাকে বাইরে থেকে তুমি যতই ব্যথা ফলে দাও, সেই ব্যথা কোনোদিন সারবে না, কোনোদিন। তুমি আমি বাইরে দাঁড়িয়ে আমি বৌমার সমস্ত কথাগুলো শুনতে পেয়েছি, আর সঙ্গে সঙ্গে আমি এটাও বুঝতে পেরেছি যে আজ আমরা দুজনে ওদের কাছে একটা বোঝা হয়ে গেছি। আর এই বোঝাটা যতদিন না ওরা নামিয়ে ফেলতে পারছে ততদিন পর্যন্ত ওদের কোনো শান্তি নেই। তুমি চুপ করো, তুমি চুপ করো। কেন কেন এমন হলো বলো তো মমতা? কেন এমন হলো? কেন এমন করে আমার শান্তির সংসারে নেমে এলো ভগবানের করা অভিশাপ? আমি তো বাবার স্নেহ ভালোবাসা দিয়েই বৌমাকে দিব্যেন্দুকে আপন করে পেতে চেয়েছিলাম। তুমি তো তোমার মমতার ভান্ডার উজাড় করে দিয়েছিলে। তবে কেন ওরা আমাদের এইভাবে আঘাত করে বলতে পারো? কেন আমাদের চোখের জলের কোনো মূল্য নেই ওই ওদের কাছে? হ্যাঁ আমি বুকের রক্ত জল করে সংসারকে মানুষ করার এই প্রতিদান যে আমি আমার বুকের রক্ত ঝরিয়ে ঝরিয়ে যার উন্নতির সোপান করে দিলাম, সে আজ নিষ্ঠুর ভাবে তার অতীতটাকে খুন করতে চাইছে। মমতা ওই দিব্যেন্দু বর্তমানে ভাবে পড়ে অতীতটাকে আজকে হত্যা করতে চাইছে। বিবেক ওর মনুষ্যত্ব একবারও কি ওকে মনে করিয়ে দেয় না এই বৃদ্ধ মানুষটার অক্লান্ত পরিশ্রমের কথা? মিথ্যে হয়ে গেল মমতা, মিথ্যে হয়ে গেল। আমার সমস্ত কিছু আশা ভরসা সব মিথ্যে হয়ে গেল। পারছি না মমতা, পারছি না। আজকে আমি সজা হয়ে দাঁড়াতে পারছি না। বৌমার যে মনোবৃত্তির পরিচয় আজকে আমি পেলাম, তাতে আর আমি কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবো না। হ্যাঁ আমি জানো মমতা, অন্ধকারের মাঝে হারিয়ে গেল আমার আশার আলো। আজ আমার দু চোখে শুধুই অন্ধকার। এই অন্ধকার আমাদের জীবন থেকে একদিন দূর হবে। আর তোমার বিন্দু আর আমার বৌমা সে তার নিজেদের ভুল বুঝতে পারবে গো, ঠিক বুঝতে পারবে। পারবে না মমতা, পারবে না। কি করে পারবে বলো না, কি করে পারবে বলো? মমতা, আজকাল মোবাইল দেখে মানুষ সমস্ত কিছু শিখছে। হ্যাঁ তো, রান্না করা শিখছে, আবার কেমন করে কাটতে হয় সেটাও তো মোবাইল দেখেই শিখছে। মোবাইল দেখে তারা ছেলেকে মানুষ করা শিখছে। আর এইভাবেই ওরা একটু একটু করে এক একটা যন্ত্র মানুষে পরিণত হয়েছে। মমতা, কোন যন্ত্র মানুষ কি পারে মানুষের বুকের ব্যথা বেদনা ভালোবাসা বুঝতে? পারে না মমতা, পারে না। আজকালকার আধুনিক যুগে ওই সমস্ত বড় বড় ছেলেদের ফ্ল্যাটে টিভি, ফ্রিজ, পাওয়ার আলমারি রাখার জায়গা হয়, কিন্তু বুড়ো বাপের এতটুকু ছাড় হয় না। ওসব কুকুরের জন্য মানুষের পেটে রান্না করে, অথচ বুড়ো বাবা মায়ের পাতে দুটো শাক ভাত পর্যন্ত ওরা দিতে পারে না। তবু তো আমরা বাবা মা, আমরা তো পারি না ওদেরকে অভিশাপ দিতে। তাই তো নিজের বুকের ব্যথা চেপে রেখে আমি শুধু ঈশ্বরের কাছে একটা প্রার্থনাই করবো, ঠাকুর আমার ছেলে, আমার বৌমা, আমার মেয়েদের জন্য
ভালো থাকে ওরা যেন সুখে থাকে। যখন তুমি আমায় দিয়েছ শুধু এই দুঃখটুকু সহ্য করার মতো সত্যি তুমি আমায় দাও সত্যি তুমি আমায় দাও সত্যি আর কোন সুন্দরী শ্যামলী শেষবারের মতো ফস করে উঠেছিল, কিন্তু শেষ রক্ষা করতে পারলে না। তার রূপের অহংকার মাটির সঙ্গে মিশে গেল আমার এই কামনার স্রোতে। এই বিপুল সন্ধানের কাছে তোমাকে হার মানতে কি হয়েছে কি হলো লাশ করে চোখ কি হয়েছে তাই বলবি? কাল রাতে শ্যামলের লাশটা ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম স্যার। হ্যাঁ আমি তো তোকে তাই বলেছিলাম, তাতে হয়েছে কি? লাশটা নদীর চড়ায় উঠেছে স্যার। আমি না তোকে মাছ নদীতে ভাসিয়ে দিতে বলেছিলাম? আমি তাই করেছিলাম স্যার। আপনি বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই। ওর দোষ নেই, তাহলে লাশটার অধিক চড়াই এরা কি করে? আমি তো সেই কথাই ভাবছি স্যার। ছেলেটা ভোর রাতে মাছ ধরতে গিয়ে ওই লাশটাকে দেখতে পেয়েছে। আমি কি দেখে এলাম স্যার যে আমি ছেলেটা জড়ো হয়ে চর্চা করছে। তাহলে এখন উপায়? হ্যাঁ উপায় একটা আমাকে খুঁজে বার করতেই হবে। এই দিকে ছুটে আসছে, মনে হচ্ছে আপনার কাছে আসছে। তাহলে জলকে বেড়ে গেছে নাকি যে এই সময় 2 নম্বরই কাজটা আমি করেছি? আমি ওই বাড়ির দরজাটা বন্ধ করে দিয়েছি। এর বাইরের দরজাটা বন্ধ করে দিলে না সন্দেহ কিন্তু আরো বাড়বে। এর কাছে এক কাজ কর, ওকে আমাদের এখন একটা কাজ করতে হবে। কি কাজ করবো? অভিনয় করতে হবে। অভিনয় আমাদের 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 কি করে হলো? এই অকালে একটা শ্যামলীর মতো বিস্ফোরণ মেয়েকে অকালে প্রাণ দিতে হলো। আমরা কি জঙ্গলে বাস করছি? মানুষের এখানে কোনো নিরাপত্তা নেই? গরু ছাগলের মতো মানুষের লাশ যেখানে যেখানে মনে পড়ে থাকবে। যেমন করেই হোক শ্যামলীর খুনিকে আমাদের খুঁজে বার করতেই হবে। এইমাত্র তোমার কোথায় হচ্ছিল? একটু আগে আমি শুনলাম এই শ্যামলীর নাচটা নাকি নদীর চড়াই পড়া। আশ্চর্য হয়ে গেছে তাই না? খবর আশ্চর্য। শ্যামলীকে আমি নিজের বোনের মতো ভালোবাসতাম। শ্যামলী আমাকে দাদা বলে ভালোবাসতাম। সেই শ্যামলীকে আমি আর কোনোদিন দেখতে পাবো না। একথা ভাবতে আমার কাঁদবেন না স্যার, চলুন আমরা শ্যামলীকে শেষ বাড়ির মতো দেখে আসি। চলুন শুধু গেলে হবে না, শ্যামলীর খুনিকে আমাদের খুঁজে বার করতেই হবে। আজকে আমরা এমন শাস্তি দেব যা দেখে
এই সপ্তগ্রামের এই সপ্তগ্রামের মাটিতে ওর যে শাস্তি আমি দেবো না, একেবারে কেউ যেন কল্পনাও করতে পারে না। তাকে আমরা সমাধি খেয়ে দেবো। আজ তুমি নিজেকে সাধু সাজাতে পারবে না, তোমার শয়তানের মুখ আজ খুলে গেছে। কি বলছো? আমি তো তোমার কথা কেউ বুঝতেই পারছি না। তুমি একটা খুনে, আমার বংশাবলীকে তুমি নিজের হাতে খুন করেছো। শুধু তাই নয়, তোমার যদি খোলা চৈতন্য করতেই তারপর তুমি প্রাথমিক অত্যাচার করেছো। তুমি কি বলছো? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। বুঝতে পারছো না শয়তান? গতকাল রাত্রে আমি বাড়িতে ছিলাম না, আর সেই সুযোগে শয়তান আমার বাড়ি চড়া হয়ে আমার বংশাবলীকে তুমি সব করে তুলেছো। রাতের অন্ধকার হলে ওই নয়ন খুঁড়ো তোমাকে চিনতে এতটুকু ভুল করেনি। এখনো তুমি মিথ্যা দিয়ে ওই সত্যকে চাপা দিতে চাইছো শয়তান। তোমার শয়তানের মুখোশ আজ আমি টেনে ছিল, এই মানুষের মাঝে আমি প্রমাণ করে দেবো তুমি একটা নারীর অভিজ্ঞানা। এতটা বাড়াবাড়ি করা মনে হয় তোমার ঠিক হচ্ছে না রে। একদম তাই। আমার স্যারের মতো একজন মহৎ ব্যক্তির বিরুদ্ধে এত বড় বড় কথা বললে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। পরিচয় দিতে ওই একটা কুমারী মেয়ে আশা খান থেকে তুই কুমারটিকে খুন করেছিস। ওর সুনীতির বশবর্তী হয়ে একটা অসুখান নারীর সত্যকে তুই খুলে রূপ নিয়ে ওই হতভাগী এই পরিবেশ সংসারে চলবেছিল। তার জন্যই কি তোর জিঘাংসা হাড়ি কাটে তাকে বলে দিতে হয়েছে শয়তান। কেন তুমি তাকে বাঁচতে দিলে না শয়তান? কেন কেন তুমি দুষ্ট কীট হয়ে তাকে দংশন করলে? আমার সেই আদরিনী বোনটাকে কেন কেন আমার মুখ থেকে ছিনিয়ে নিলে? কেন কেন কেন? আমি জানি না, জানি না, জানি না। বলতাম না আমার বংশাবলীকে তুমি নিজের হাতে খুন করেছ। তোমার বুকের রক্ত আমি করবো আমার পরে রক্ত তর্পণ। রক্ত চাই, রক্ত তোদের মতো শৈতান নেই, কোনো কথা হচ্ছে আমি বলবো এই শৈতানকে এই পৃথিবীর বুকে বেঁচে থাকে আমি কোনো সুখ করতে দেবো না। এই সোনার বাচ্চা, হাতল হাতল ছাড়া। যাও বাদল, তুমি এই ওড়নাটা নিয়ে ও শালা হাত দুটোকে পিছনে বাস করবে। আমার এই গলার সোনার চেনটা, এটা এই যাবো বড় ওর কাছে, এই সোনার চেনটা নিয়ে ওর শালার পকেটে ঢুকে এই সিংহের খাঁচাই তুমি প্রবেশ করেছ। শাস্তি তো তোমাকে পেতে হবে বাচ্চা। ওকে নিয়ে থানায়, আর আমি বড় বাবুকে ফোন করে জানিয়ে দিচ্ছি যে দুর্বৃত্ত চুরি করতে এসে বামাল সমেত ধরা। কতদিন তুমি আমাকে জেলে আটকে রাখবে? তোমার ওই ষড়যন্ত্রে জাল ছিন্ন করে আমি একদিন একদিন অন্ধকার
কারণ শুধু তুমি কেন, তোমার মতো আমার বিরুদ্ধে যে রুখে দাঁড়াবে আমি তোমার মতো একই অবস্থা তার হাজারো চেষ্টা করেও পারবে না আমার পেশাগ্র স্পর্শ করতে। শুধু নয়ন ঘুরো, নয়ন ঘুরো, ওই নয়ন ঘুরোর মুখটা ও মুখটা কাজ বন্ধ করে। বিপন্ন তুই 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 কি সত্যি, কি সত্যি ভাই? এই যে পাড়ায় তোমার নামে কাজ চলছে, বুঝো আমার নামে তুই কি বলছিস? ছি ছি ছি, একটু তো ভাবতে আমার ঘৃণা হচ্ছে, লজ্জা আমার মাটির সঙ্গে মিশিয়ে ইচ্ছে করছে। আমার দাদা পুজোর দাদা, তুই কি বলছিস? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। এখনো তুমি তোমার প্রশ্ন করার চেষ্টা করছো দাদা, যে তোমার সত্য সে তো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়বে। মিথ্যার সংস্থায় মেঘ সত্যের আলোকে কোনদিন থেকে রাখতে পারে, আর একদিন না একদিন তোমাকে সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে। তোমার এই জঘন্য অপরাধের বিচার তুমি কি দিয়ে করতে বলতে পারো দাদা? তুই আমাকে কোথায় খারাপ করছিস ভাই? তোর কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই আমাকে বিশ্বাস কর ভাই, আমাকে বিশ্বাস কর। বিশ্বাস, আমার বিশ্বাসের ঘরে যে না আছে অন্ধকার জমা হয়ে গেছে। বাবার মৃত্যুর দিনটার কথা আমি আজ বলতে পারি, শুধু তোমার জন্য বাবাকে এক রাস বুকের ব্যথা নিয়ে পৃথিবী থেকে চলে যেতে হয়েছিল। অথচ এমনকি তোমার কথা নয় দাদা। বাবা তো অবশ্যই মানুষ করতে চেয়েছিলেন, কিন্তু তুমি বাবার সেই আদর্শকে দু পায়ে মারিয়ে দিনের পর দিন ওই নরকের মধ্যে ছুটে গেছ। বাবা অনেক চেষ্টা করেছিলেন তোমাকে সৎ করে ফিরিয়ে আনতে, কিন্তু কিছুতেই যখন কিছু হলো না, তখন শুধু তোমার চিন্তা করে বাবা কঠিন রোগে পড়লেন। না দাদা না, সে রোগ আর ভালো হলো না। আমি দেখেছি দাদা, একটা বোমা গরম করতে ঘুরে ঘুরে তোমার দিকে তাকিয়ে শুধু একটা কথা বলতে, না আমি চাইনি খোকা, আমি চাই। আমি বিশ্বাস করি, এ কথা আমি অস্বীকার করি, কিন্তু এই কথা আমি অস্বীকার করি। বাবার মৃত্যুর জন্য সত্যি আমি জানি, কিন্তু কিন্তু তুই বল, বাবার মৃত্যুর পরটা আমি এমন বলে রেখেছি। হ্যাঁ, তুই তো নিজের চোখে দেখেছি বাবার সেই মৃতদেহটা স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি জীবনে কোনো দিন কোনো অন্যায় কাজ আমি করবো না। তুই বল ভাই, তুই বল, সেই বাবার ছেলে আমি কি পারি তারা তাকে কষ্ট দিতে? তাহলে যে আমার নরকেও আসলে আমার কন্ট্যাক্টে একটু প্রচার হয়েছে, পয়সা রোজগার হচ্ছে, এটা কিছু মানুষের কিছুতেই সহ্য হচ্ছে না। তারা কেন প্রকারে তোর সঙ্গে আমার এই দাদা ভাইয়ের সম্পর্ক না ফাটল ধরিয়ে আমার করে দিতে পারে। ভাই কাছায় তুই বল না, তুই বল, আমি তোর দাদা হয়ে আমি কি পারি আমাদের দুই ভাইয়ের এই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাক? বল না, চুপ করে থাকিস না, বল। তুই আমার ওই লোকের কথা বিশ্বাস করে তুই কি করে দাদাকে কল করে তুমি আমি আমার মুখের দিকে তুই ভালো করে তাকিয়ে দেখ ভাই, তুই ভালো করে তাকিয়ে দেখ, এই মুখে দেখতে পাচ্ছিস কি কোনো পাপের ছায়া? আমি কি সত্যি অপরাধী? না, চুপ করে থাকিস না, বল। দাদা, আমি তোমাকে বুঝতে পারছি না আর চিনতে পারছি না তোমার চরিত্র। তোর কাছে আমার শেষ অনুরোধ ভাই, ওই লোকের কথা বিশ্বাস করে তুই তোর দাদাকে কোনোদিন পর করে তুই নিজের চোখে দেখতে পাবি যে তোর দাদা অপরাধী, সেদিন তুই নিজে আমাকে যা শাস্তি দিবি। আমি বড় ভাই তোকে কথা
দিচ্ছি সে শাস্তি আমি মাথা পেতে গ্রহণ করি। তবু ওই লোকের কথা বিশ্বাস করে তুই তোর এই দাদাকে কোনোদিন দূরে সরিয়ে দিস না। তুই তোর এই দাদাকে কোনোদিন এতখানি পরিবর্তন হয়েছে দাদা, কিন্তু ওরা যে বলছি না না দাদার মুখের কথার উপরে বিশ্বাস করে থাকলে আমার চুপ করে বসে থাকলে চলবে না। আমার ছলাও বুঝতে রাখতে হবে দাদার বুদ্ধি। দাদা যদি সত্যিই অপরাধী হয় দাদাকে কিন্তু উপযুক্ত শাস্তি পেতে হবে, উপযুক্ত শাস্তি। আমি বেশি ভালোবাসি। দেখবি আমি যখন শ্বাস শরীরে সাপকে চলে যাবো দেখে তোর চোখ একেবারে ছানা বড়া হয়ে কি করতাম আমাকে তুমি সঙ্গে নেবে না। তোর স্থান ও সঙ্গে হবে, তোর স্থান হবে ওই নরকে। সেই ভালো সেই ভালো। হ্যাঁ আমি ওই নরকেই থাকবো আর ওই স্বর্গ আমার হাতে সইবে না। সইবে কি করে? সইবে কি করে? বলি কুকুরের পেটে কি আর ঘি হজম হয়? দাদা আমাকে কুকুর বলবে না বলি। কুকুর বলবে না বলেছি 100 বার 1000 বার বলবো, লক্ষ বার বলবো। ওরে কি আমার বড় কুটুম হচ্ছে, ওটাকে আদর আপ্যায়ন করে একবারে মশাই মশাই করতে হবে। যত সব আমি যাচ্ছি তোর সঙ্গে কথা আছে, তুই কত ভালো আছে না। এই মাঝে মাঝে তুই আমিও তখন মনে রেখে যাই। আমাকে ছেড়ে চলে যাবি বাবা, তোকে আমি কত ভালোবাসি। ভালোবাসো ভালোবাসলে কেউ কি কাউকে কুকুর বলতে পারে নাকি? কুকুর কেন কুকুর বলেছে? আমি না, যে তোকে কুকুর বলেছে সে কুকুর, তার বাপ কুকুর, তার চোদ্দ পুরুষ তুই সব কথাই এমন মানে হইস কেন বলতো? ওই জন্য তো আমি মাঝে মাঝে রেগে যাই। না 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 আর আমার কোনো রাগ নেই, সব রাগ একেবারে গলে জল হয়ে গেছে। শোন 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 খানা, এদিকে আমার কাছে এবার আমাকে আন্দোলন করতে হবে। আন্দোলন বুঝতে পারবো না। আরে কোথা কাকে দিয়ে আন্দোলন করবে? কতলপুর, রাজগ্রাম, হাসননগর, আমি সব জায়গাতে খবর দিয়েছি। ওরা আমার কথায় একেবারে রাজি হয়ে গেছে। কেউ রাজি হবে না, কেউ রাজি হবে না। যাবে কেন? সরকারির পাশ চুকিয়ে দিয়ে যে যা স্বাধীনী ব্যবস্থা করছে। কি ব্যবস্থা করছে? রাষ্ট্রকে তপন যোগাযোগ নিশ্চিত করেছে।
খেয়ে মরতে হবে তো কর্তা। এই 2 মাস 3 মাস হলো একটাও মিলে বাবা ছেলে বাবা এলো আসবে কি করে বলি আসবে কি করে আজকালকার ছেলেমেয়েরা মাঠে ময়দানে এই মোবাইল নিয়ে ব্যায়াম করা যাচ্ছে বুঝলে মোবাইল কি করবে কর্তা দেখবে যা ধর্ম হ্যাঁ তাদের কি তারা ছুটি হচ্ছে না হ্যাঁ এই বছর না ঘুরতে ঘুরতে বিবাহে ফাটল ধরছে ধরবে না আচ্ছা বিবাহ কি সামান্য জিনিস হ্যাঁ নাপিত নেই ঘটক নেই কিছুই নেই অমনি বিবাহ হয়ে গেল আগে বিয়ের দিনে ঘটকের বাড়িতে লাইন পড়ে যেত তুমি ঠাকুর কবে মুখ তুলে চাইবে কবে আমার এই শূন্য এই মুখটা বড় ফাঁকা করছে রে মুখটা বড় ফাঁকা করছে ওই মকরমুখওয়ালা ওই বাংলায় কান হয়ে গেল তোর গিন্নিমা বায়না ধরলো আমাকে মকরমুখ পালা করিয়ে দিত তুই বল কাঙাল এই ঘটকালি ব্যবসা মন্দা চললে টাকা কোথায় পাবো টাকা তোর গিন্নিমা শুনলো না রাগ করে বাবা বাড়ি ছিল ক্ষমা সুন্দরী আমাকে ছেড়ে চলে গেল তবে হ্যাঁ ক্ষমা সুন্দরীকে আমি ফিরিয়ে আনবই আর মকরমুখওয়ালা দেবই করে দেবে গো বাচ্চা মানে সেই জন্যই তো আন্দোলন করতে হবে আমরা দুজন মিলে মিছিল করে গ্রামে